আসসালামু আলাইকুম। সম্মানিত দর্শক, বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমানকে চেনেন তো? 5ই আগস্ট পূর্ববর্তী সময় তাকে সেরকমভাবে না চিনলেও 5ই আগস্ট পরবর্তী সময়ে এই বাংলাদেশের মানুষ, বাংলার মানুষ খুব ভালোভাবেই তাকে চেনেন। এ চেনার একটা কারণও আছে। কারণ হলো কি, যখন 2024 সালের 5ই আগস্ট ঘটল, অর্থাৎ আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হলো, হওয়ার পরে যখন বঙ্গবন্ধুর উপর আঘাত আসলো, স্বাধীনতা, সংবিধান এবং মুক্তিযুদ্ধের উপর আঘাত আসলো, ঠিক তখন সবার আগে যিনি বজ্র কণ্ঠে বলে উঠলেন যে মুক্তিযুদ্ধ, স্বাধীনতা, সংবিধান এবং বঙ্গবন্ধুর বিষয়ে এক বিন্দু মাত্র আপোষ হবে না, তিনি অসংখ্য বক্তব্য দিয়েছেন। মূলধারার গণমাধ্যমে, সোশ্যাল মিডিয়াতে, ইউটিউবে তার অসংখ্য বক্তব্য আপনারা খুঁজে পাবেন দেশের পক্ষে, মুক্তিযুদ্ধের পক্ষে, বঙ্গবন্ধুর সংবিধানের পক্ষে। তাকে ম্যাটিকুলাসলি নানানভাবে দমিয়ে রাখার চেষ্টা করা হয়েছে, কিন্তু কোনোভাবেই দাবিয়ে রাখতে পারে নাই। কিছুদিন আগেই তো দেখলাম যে তার বাসার সামনে মব সৃষ্টি করা হলো। এই তো কয়েকজন মানুষ গিয়ে মব সৃষ্টি করলো, অকথ্য ভাষায় স্লোগান দিল তার বিরুদ্ধে। পরিশেষে সেখানে অবশ্য আমাদের আইন শৃঙ্খলা বাহিনী ধন্যবাদ পাওয়ার যোগ্য। তারা খবর পাওয়া মাত্রই সেই বাড়িটি পাহারা দেওয়ার জন্য গেলেন, কিন্তু দুঃখজনক হলো সেই মবকারীদের আইন শৃঙ্খলা বাহিনী গ্রেপ্তার করলেন না। এখন এই বীর মুক্তিযোদ্ধা আওয়ামী সভানেত্রী শেখ হাসিনার বিরুদ্ধে যে রায় হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে, সে রায়ের বিরুদ্ধে তিনি কিছু কথা বলছেন এবং তিনি স্পষ্ট ভাষায় বলছেন যে এই রায় তিনি মানেন না। তিনি যুক্তি উপস্থাপন করছেন কেন তিনি শেখ হাসিনার বিরুদ্ধে রায় হওয়া মামলার পক্ষে অবস্থান নিলেন না, কেন তিনি বিপক্ষে অবস্থান নিলেন, কেন তিনি রায়টা মানলেন না। এটাই তার অপরাধ। এজন্য তাকেই আজকে আসামি করা হইতেছে ওই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। আমরা তার বক্তব্যটা সবাই শুনছি। বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান তিনি শেখ হাসিনার বিরুদ্ধে রায়ের বিষয়ে কি বলছেন, কিন্তু নতুন করে তাকে আদালতে যে অভিযোগ করা হয়েছে তার বিরুদ্ধে, সেই নিউজটা আপনাদেরকে আমি শোনাই, তারপর আমি বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। দেখেন, বিএনপি নেতা ফজলুর রহমানের বিরুদ্ধে ট্রাইব্যুনালে আদালত অবমাননার অভিযোগ। তিনি নাকি আদালত অবমাননা করছেন। কিভাবে? নিউজটা আমরা পড়ি। বিএনপি নেতা ফজলুর রহমানের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন, অর্থাৎ রাষ্ট্রপক্ষ। আজ বুধবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এ এই অভিযোগ করেন প্রসিকিউটর গাজী মোনার হোসেন তামিম। ট্রাইব্যুনাল আগামী রোববার শুনানির দিন ধার্য করেছেন। অভিযোগে প্রসিকিউটর গাজী মোনার বলেন, একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের টক শোতে ফজলুর রহমান বলেছেন তিনি এই ট্রাইব্যুনাল মানেন না। তার যুক্তি, এই ট্রাইব্যুনাল তৈরি হয়েছে 1971 সালে মুক্তিযুদ্ধের সময় সংগঠিত যুদ্ধ অপরাধের বিচারের জন্য। এই ট্রাইব্যুনালে অন্য কোনো বিচার হতে পারে না। তিনি কিন্তু স্পষ্ট ভাষায় বলছেন, কোনো ঘোরপ্যাচ রাখেন না। আমি আলোচনায় আসবো, নিউজটাকে আপনাদেরকে শোনাই। প্রসিকিউটর গাজী মোনার বলেন, এই ট্রাইব্যুনাল মানবতা বিরোধী অপরাধ, গণহত্যা, যুদ্ধ অপরাধ, ক্রাইম এগেনস্ট পিসের বিচার করতে পারেন। এটা বলতেছেন কে? রাষ্ট্রপক্ষ। এখন মানবতা বিরোধী অপরাধের বিচার হচ্ছে, ফজলুর রহমানের মাথায় শুধু যুদ্ধ অপরাধের বিচার বিষয়টি আছে। এখন যে বিচারটা হচ্ছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে, সেই বিচারটা করার জন্য, মানে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিচার করার জন্য 3 বার এই ট্রাইব্যুনালে আইনের সংশোধন আনা হয়েছে। কারা আনছেন? এই অন্তর্বর্তী সরকার নিয়ে এসছেন। অন্তর্বর্তী সরকারের বোঝতা কি? আইন সংশোধন বা নতুন করে আইন ঢুকানো, এটা কে পারে? সংসদ পারে। এখন কি সংসদ আছে? না। এই বিষয়গুলো কিন্তু ফজলুর রহমান বলছেন। আমি আসবো সেই আলোচনায়। টকশোর আর একটি অংশ তুলে ধরে প্রসিকিউটর গাজী মোনার বলেন, ফজলুর রহমান বলেছেন এই কোর্টের গঠন প্রক্রিয়া বলে এই কোর্টে বিচার হইতে পারে না। এই কোর্টে যারা বিচার করতেছেন, আমার ধারণা এদের মধ্যে ভেতরে একটা কথা আছে। মানে তিনি সন্দেহ পোষণ করছেন যে এই যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, এই আদালতটা গঠন হয়েছিল মুক্তিযুদ্ধের সময় সংগঠিত যুদ্ধ অপরাধীদের বিচারের জন্য। আর আজকে এই আদালতে যাদের বিচার করা হইতেছে, এই বিচার তিনি তো মানে নাই, এবং যারা এই বিচারটা করতেছেন তাদের মধ্যে মানে ভেতরে অন্য কথা আছে, অন্য একটা কথা আছে। এটা তিনি সন্দেহ করতেছেন।
টকশোর এই দুটি অংশ তুলে ধরে প্রসিকিউটর গাজী মনোয়ার বলেন, ফজলুর রহমান সুপ্রিম কোর্টের একজন জ্যেষ্ঠ আইনজীবী ও বিএনপির সংসদ সদস্য প্রার্থী হিসেবে এ ধরনের মন্তব্য করার পরিণতি জানেন। তারপরও ফজলুর রহমান বিভিন্ন রাজনৈতিক দল, ট্রাইব্যুনালের গঠন প্রক্রিয়া, বিচার নিয়ে প্রতিনিয়ত বক্তব্য দিয়ে যাচ্ছেন। ট্রাইব্যুনালকে অবমূল্যায়ন করে বক্তব্য দিয়েছেন। এতে প্রতীয়মান হয় তিনি ইচ্ছাকৃতভাবে আদালত অবমাননা করেছেন। রাষ্ট্রপক্ষ বলতেছে ফজলুর রহমান নাকি ইচ্ছাকৃতভাবে আদালত অবমাননা করতেছেন। যে ব্যক্তি এই আদালত মানেন না, তারা অবমাননার কি আছে? তিনি তো সেখানে রেফারেন্স, তার যুক্তিটা তুলে ধরছেন। আপনার এই বাংলাদেশে কি আর কোনো আদালত নাই? শুধু এই আদালতই আছে? বাংলাদেশে হাইকোর্ট নাই, সুপ্রিম কোর্ট নাই, এগুলো নাই? তারপরও এই আদালতে কেন বিচার করা হইতেছে? এটা বাংলাদেশের সবাই জানে, ওপেন সিক্রেট। এটা হলো যে প্রতিহিংসা। যেহেতু শেখ হাসিনা মহান মুক্তিযুদ্ধের সময় যারা যুদ্ধ অপরাধের সাথে জড়িত তাদের বিচার করছেন, সেহেতু শেখ হাসিনার এই আদালতেই বিচার করতে হবে। মূল বিষয় তো এটা। এখন ফজলুর রহমান বলছেন যে এই আদালতে যে বিচার হচ্ছে সেই বিচার তিনি মানেন না এবং এই বিচার কুলাবে না। এই বিচার কোনো সময় কুলাবে না, কারণ এই সরকার এক নম্বরে অসাংবিধানিক সরকার, আর এই সরকার অনির্বাচিত সরকার। একটা দেশের যখন আইন আপনি সংশোধন করবেন বা নতুন করে আইন করবেন, সেটার জন্য পার্লামেন্ট দরকার, সংসদ দরকার। আর এই বর্তমান সময়ে কি সংসদ আছে? সংসদ নাই। তার মানে হলো যে শেখ হাসিনার বিচার করার জন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যে সংশোধনী বা নতুন করে আইন প্রণয়ন করা হয়েছে সেইটা অসাংবিধানিক হয়েছে, বেআইনিভাবে হয়েছে। এখন বেআইনিভাবে আপনি আইন সংশোধন করবেন বা নতুন করে আইন প্রণয়ন করবেন, করে সেই আইনের ধারায় আপনি মুক্তিযুদ্ধের পক্ষের কাউকে বিচার করবেন, যে আদালতটা গঠন হয়েছে যুদ্ধ অপরাধীদের বিচার করার জন্য, সেটা তো বীর মুক্তিযোদ্ধা হিসেবে তিনি মানতে পারেন না। এইভাবে স্পষ্ট ভাষায় বলছেন। এখন এই কথাটা তিনি কেন বললেন? তার বিরুদ্ধে আজকে তাকেই আসামি করা হইতেছে সেই আদালতে। বলুন আপনি কি বলবেন? এখন আমার কথা হলো যে এই যে একজন বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান, তিনি শেখ হাসিনার রায়ের বিরুদ্ধে কথা বলছেন বা মানেন না, এই ধরনের কথা বলছেন। এখন যদি ফজলুর রহমান শেখ হাসিনার রায়ের পক্ষে কথা বলতেন, তিনি যদি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের পক্ষে কথা বলতেন যে হ্যাঁ ঠিক আছে, শেখ হাসিনার বিচার কথা হচ্ছে, শেখ হাসিনা তো এটা করছে সেটা করছে, সেহেতু মানবতা বিরোধী অপরাধের বিচার করা হইতেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে, যদিও এই সরকার নির্বাচিত অসাংবিধানিক, তবুও এই সরকার আইন সংশোধন করছেন, নতুন করে আইন ঢুকায় বিচার করতেছেন, শুধু ঠিক আছে, সুন্দর হয়েছে। তাইলে কি তার বিরুদ্ধে কোনো অভিযোগ দেওয়া হইতো ট্রাইব্যুনালে? দেওয়া হইতো না। মানে পরিবেশ পরিস্থিতি এরকম করে তোলা হয়েছে যে আপনি যদি পক্ষে বলেন তাহলে আপনার কোনো সমস্যা নাই, আপনি বিপক্ষে বললেই আপনার সমস্যা। যেটার মানে কি বলে, তরুণ তরতাজা প্রমাণ হলো এই যে আজকের এই নিউজটা, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ফজলুর রহমান বিরুদ্ধের অভিযোগ। তাই তিনি কি আদালত অবমাননা করছেন? তিনি একজন অ্যাডভোকেট। এখানে কিন্তু স্পষ্ট ভাষায় বলা আছে এই সংসদ সদস্য ছিলেন এবং সংসদ সদস্য প্রার্থী, এবং তিনি একজন অ্যাডভোকেট। তার মানে কি তিনি জানেন যে কোন আদালতের বিরুদ্ধে কি বিষয়ে কথা বললে কি হতে পারে, কোনটা বলা ঠিক ব্যাঠিক, এটা তিনি ভালোভাবেই জানেন। কিন্তু তিনি জানার পরেও কথা বলছেন, কারণ তিনি ভুল কথা বলেন, ঠিক কথাই বলছেন। আর দেখেন দেশের মানুষ তার বক্তব্যগুলো সাদরে গ্রহণ করছে, এখনো গ্রহণ করতেছে। লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ তার বক্তব্য শুনতেছে এবং তাকে বাহবা দিতেছে, ধন্যবাদ জানাইতেছে যে হ্যাঁ আপনি ঠিক কথা বলছেন। তার মানে কি, দেশের জনগণ যেটা চাচ্ছে বা বলতেছে, মনের মধ্যে যেটা পোষণ করতেছে দেশের জনগণ, সেটাই বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান বলছেন। এতেই তার অপরাধ হয়ে গেল। মানে তারা যা করবে আপনাকে মেনে নিতে হবে, সেটা সঠিক হোক বা ব্যাঠিক হোক, আপনাকে মেনে নিতে হবে। আপনি যদি মেনে না নেন তাহলে যে আপনার বিরুদ্ধে ওই আদালতে আপনার বিরুদ্ধে অভিযোগ চলে আসবে, যেটা ফজলুর রহমানের বিরুদ্ধে চলে আসছে। দুঃখ লাগে না, কষ্ট লাগে না? যে আদালতটা গঠন হলো যুদ্ধ অপরাধীদের বিচারের জন্য, সেই আদালতে মুক্তিযুদ্ধের, হ্যাঁ শেখ হাসিনা অন্যায় করছে, অপরাধ করছে, আপনাদের ভাষায় তিনি মানবতা বিরোধী অপরাধ করছে, দেশের আর আদালত নাই, সেখানে কেন করতেছেন? সেখানে করতেছেন আপনাদের প্রতিহিংসার জন্য, প্রতিশোধ নিচ্ছেন আপনি। এটা তো বিচার বলা যায় না, এটা হচ্ছে প্রতিশোধ।
সেই কথাটাই বলছেন ফজলুর রহমান যে আপনারা তো প্রতিশোধ নিতেছে, ওই যে তার মানে হলো যে তার মধ্যে অন্য কথা আছে, এই কথাটা বলছেন না ফজলুর রহমান। তিনি বুঝাইতে চাইছেন যে এটা তো আপনারা প্রতিশোধ নিচ্ছেন, আর এই প্রতিশোধমূলক বিচার ফজলুর রহমান তো মানতে পারেন না। তিনি একজন বীর মুক্তিযোদ্ধা, নির্ভীক মানুষ, তার মনে ভয় নাই তো। তিনি স্পষ্ট ভাষায় বলেন কি করবেন করেন, সমস্যা নাই, কিন্তু মুক্তিযুদ্ধ, সংবিধান এবং স্বাধীনতা, বঙ্গবন্ধুর বিষয়ে তিনি বিন্দু মাত্র কাউকে ছাড় দেবেন না। তিনি যে পয়েন্টটা ধরছেন সেই পয়েন্টটা হলো যে আদালতটা গঠন হয়েছে যুদ্ধাপরাধীদের বিচারের জন্য, সে আদালতে অন্য কোনো বিচার হইতে পারে না, এটাই তার পয়েন্ট। সম্মানিত দর্শক, আপনার মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন।